আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগতম। তো আমরা তোমাদের জন্য একটা উদ্যোগ নিয়ে এসেছি আর কি। সেটা হচ্ছে প্রথমত তোমাদের যে বেসিক ইলেকট্রিসিটি বইটা আছে, এই বইয়ের যে তোমাদের টোটাল কয়টা অধ্যায় বলো তো? টোটাল 14টা অধ্যায় আছে তোমাদের। আমরা 1 থেকে 14 অধ্যায় পর্যন্ত একদম A to Z বেসিক সহ তোমাদের পড়াবো ইনশাআল্লাহ, যদি তোমরা সাথে থাকো। তাহলে আমরা শুধু বেসিক ইলেকট্রিসিটি না, আরো যে তোমার একাডেমিক যে বইগুলো রয়েছে, ধরো ফিজিক্স 1, তারপর বেসিক ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, যত বই আছে তোমরা যদি চাও, তোমরা যদি পাশে থাকো, ইনশাআল্লাহ প্রত্যেকটা বই আমরা এক এক করে তোমাদের পড়াবো। তো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি বেসিক ইলেকট্রিসিটি দিয়ে। তো বেসিক ইলেকট্রিসিটি কয়টা অধ্যায় বলো তো? 14টা অধ্যায়। ইনশাআল্লাহ আমরা 1 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় তোমাদের ক্লিয়ার করে আমরা পড়াবো। তো এখন দেখো, প্রথম অধ্যায় দিয়ে তাহলে আমরা শুরু করি আজকে। প্রথম অধ্যায়ের নাম বলো তো কি? ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। যেহেতু আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। তাহলে প্রথম অধ্যায় পড়বা, তখন তোমাকে অবশ্যই দুইটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার মধ্যে একটা রয়েছে ধরো বিদ্যুৎ, আর একটা বলতো কি, আরেকটা হচ্ছে কারেন্ট। তাহলে প্রথম অধ্যায়ে আমাদের প্রথম কনসেপ্ট হবে দুইটা, একটা হবে বিদ্যুৎ, আর একটা কি বলতো? কারেন্ট। বিদ্যুৎটা কি? তাহলে বিদ্যুতের সংজ্ঞা আমরা এভাবে বলবো সাধারণ ভাষায়, যে কোনো একটি পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ বা ইলেকট্রনের চলাচলকে কি বলে? বিদ্যুৎ। কি বলবো আমরা? কোনো একটি পদার্থের মধ্য দিয়ে যে ইলেকট্রন দিয়ে যাবে, এই যে ইলেকট্রনের চলাচল, এই চলাচলকে আমরা কি বলবো? বিদ্যুৎ। আর কারেন্টটা তাহলে কি? এই যে আমরা বললাম যে একটা পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের চলাচলই হচ্ছে বিদ্যুৎ, কারেন্টটা কি হবে? এই বিদ্যুৎ চলাচলের হার হবে কি? কারেন্ট। অর্থাৎ কোন একটি পদার্থের মধ্য দিয়ে যদি ইলেকট্রন চলে, এই যে ইলেকট্রনের চলাচল, এর হারটাই হবে কি বলতো? কারেন্ট। হয় আরেকবার আমি রিপিট করি, যে বিদ্যুৎটা কি? তাহলে কোনো একটা পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের যে চলাচল, এই চলাচলকে কি বলবো আমরা? বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ চলাচলের হারেই হচ্ছে কি? কারেন্ট। বা ইলেকট্রন চলাচলের হারটা কি বলবো? কারেন্ট। এইগুলো দুইটা কনসেপ্ট। তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো শুধু সংজ্ঞা বলতেছেন বাট লিখতেছেন না কেন? এখন ভাইয়া দেখো, যদি লিখি একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই যে সংজ্ঞাগুলো আমি যতগুলো পড়াবো, প্রত্যেকটা সংজ্ঞায় আলহামদুলিল্লাহ আমি আমার শিটের মধ্যে লিখেছি। এই যে ক্লাস শেষে তোমাদের শিট সম্পর্কে আরো কিছু বলবো, তোমরা যদি আগ্রহ থাকো অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদের শিট দেওয়ার আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাহলে কথা হচ্ছে, তাহলে এই যে সংজ্ঞাগুলো আমি যে লিখলাম না, শুধুমাত্র বললাম তোমাদের, সংজ্ঞাগুলো আমি তোমাদের শিটে লিখে দিব, তোমার যদি আগ্রহ হয় অবশ্যই কমেন্টে জানাবো ইনশাআল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে, প্রথম কনসেপ্ট আমাদের ক্লিয়ার মোটামুটি, যে বিদ্যুৎ এবং কারেন্ট কি। এরপর ভাই আসো, যে তোমার এই বিদ্যুতের কিছু প্রকারভেদ আছে, বলো তো কি আছে? বিদ্যুতের প্রকারভেদ আছে। বিদ্যুৎ হচ্ছে মূলত দুই প্রকার। কত প্রকার ভাই বলো তো? দুই প্রকার। একটা হইলো চলমান বিদ্যুৎ, আরেকটা কি বলতো? স্থির বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি চলমান বিদ্যুৎ, আর একটা কি বলতো? স্থির বিদ্যুৎ। চলমান বিদ্যুৎটা কি? চলমান বিদ্যুতের সঙ্গে আমরা এইভাবে বলবো, যে বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হবে, সেই স্থানে না থেকে কোনো পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সাপোজ ধরো এখানে তোমার বিদ্যুৎ উৎপন্ন হলো, এই বিদ্যুৎটা এখানে না থাকে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এটা কি আমরা বলবো বলতো? চলমান বিদ্যুৎ। এখন আমি তো বাস্তব উদাহরণ বলি। ধরো যে আমরা যে লাইট যে জ্বলতেছে, এটা কি শুধুমাত্র এখানেই বিদ্যুৎ উৎপন্ন হয়েছে? না, এটা ধরো অনেক দূরে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, তারের মাধ্যমে বিদ্যুৎটা পরিবাহিত হয়ে আসছে, আসে আমাদের লাইট জ্বলতেছে। তাহলে কি? বিদ্যুৎ কিন্তু এখানে উৎপন্ন হয় নাই, অনেক দূরে উৎপন্ন হয়েছে, পরিবাহিত হয়ে এখানে আসছে। তাহলে এটা কি? কোন বিদ্যুৎ উদাহরণ বলতো? চলমান বিদ্যুৎ বা জলবিদ্যুৎ। আর একটা হচ্ছে কি তাহলে? স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কি বলবো? তাহলে জাস্ট উল্টোটা। তাহলে স্থির বিদ্যুৎ আমরা সময় কি বলবো? যে বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হয়, সেই স্থানেই থেকে যাবে। কি হবে? সাপোজ এখন বিদ্যুৎ এখানেই উৎপন্ন হয়েছে, আর কোনো পদার্থের মধ্যে যাবে না, না যে কি হবে? এইখানেই থাকবে। এটা কি বলতো তাহলে? স্থির বিদ্যুৎ। সাপোজ এটা উদাহরণ হিসেবে বলতে পারি, মাথা যখন চিরুনি দিয়ে আমরা ইয়ে করি, তখন দেখবা একটা চুম্বক ক্ষেত্র, মানে একটা চার্জের সৃষ্টি হয় আর কি। তখন তুমি কি করবা? কাগজের টুকরা টুকরা কাগজ করে যদি চিরুনিটা ধরো, দেখবা আকর্ষণ করবে। এটাই ভাই জলযন্ত্র। চলো স্থির বিদ্যুতের তোমার উদাহরণ। এটা কার উদাহরণ বলতো? স্থির বিদ্যুতের উদাহরণ। আমরা চলমান বিদ্যুৎ দেখলাম, স্থির বিদ্যুৎ দিলাম। আমি আরেকবার রিপিট করি, চলমান বিদ্যুৎ কি? যে বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হবে, সেই স্থানে না থেকে কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়, একে কি বলবো? চলমান বিদ্যুৎ। আর স্থির বিদ্যুৎ কি? জাস্ট উল্টা। যে বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হবে, সেই স্থানেই থেকে যায়, উৎপন্ন স্থানেই থেকে যায়, একে আমরা কি বলবো বলতো? স্থির বিদ্যুৎ। তো এইগুলো আমাদের বিদ্যুতের প্রকারভেদ। এখন দেখো ভাইয়া, এই চলমান বিদ্যুৎ আবার হচ্ছে কত প্রকার? দুই প্রকার। চলমান বিদ্যুৎ বলতো কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর একটা কি বলতো? ডিরেক্ট কারেন্ট। এটা হলো এসি, আর এটা হলো ডিসি। এখন দেখো ভাইয়া, এইখানে তুমি এসি ডিসি বললা, বাট সবাই যেটা ভুল করবে, তুমি এই ভুলটা করবা না, সেটা আমি তো বলে দেই। এখন দেখো, স্যার যদি জিজ্ঞাসা করে যে চলমান বিদ্যুৎ কত প্রকার, তুমি বলবা দুই প্রকার। যদি এখন জিজ্ঞেস করে কি কি, এইটা বলতে গেলেই ভুল ভুল করবা। ভুলটা কি হচ্ছে দেখো, বলবা তুমি স্যার এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। কি বলবা? বলবা যে এসি কারেন্ট ডিসি কারেন্ট। এটা কিন্তু সম্পূর্ণ ভুল।
কারণ দেখো, এই যে আমি যে এসি লিখছি, এসি এর পূর্ণ কি বলতো, অল্টারনেটিং কারেন্ট। এখন তুমি যদি আবার বলো এসি কারেন্ট, একবার এসির কারণে একবার অল্টারনেটিং কারেন্ট হইলো, আবার তুমি কি বলছো কারেন্ট বলছো, তাহলে কয়বার হলো বলতো, অল্টারনেটিং কারেন্ট, কারেন্ট দুইবার কারেন্ট হয়েছে। এই জন্য এখন সলিউশন কি, সলিউশন হচ্ছে হয় তুমি এসি বলবা, না হলে অল্টারনেটিং কারেন্ট। সেম ভাবে এখানে হয় তুমি ডিসি বলবা, না কি বলবা, ডিরেক্ট কারেন্ট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো, তাহলে এসি জিনিসটা কি আর ডিসি জিনিসটা কি আমরা দেখি। তাহলে এসি এর সঙ্গে আমরা কিভাবে পড়বো, এসি এর সংজ্ঞা হচ্ছে যে বিদ্যুতের কারেন্টের মান ও দিক, কি বলছি, কারেন্টের মান এবং কারেন্টের কি দিক, দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে মান, একটা দিক। যে বিদ্যুতের কারেন্টের মান এবং দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, কি বলছি, পরিবর্তন হয়, তাকে আমরা কি বলবো, এসি। তাহলে ভাই যেটা আমি পড়াইলাম সেটা হচ্ছে কি, তোমার এসি এর কি বলছি আমি, কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তাহলে দেখো এই দিক দিয়ে যদি আমাদের সময় হয়, এই দিক দিয়ে যদি কারেন্টের মানটা হয়, দেখো মান কিন্তু বাড়ছে, বাড়ছে, আবার মান কমছে, কমছে, আবার মাইনাসেও আসছে, আবার একটু প্লাস সেখানে শূন্য হয়েছে। এখন দেখো ভাই, যদি কারেন্টের মান বিবেচনা করো তাহলে অবশ্যই মান কমছে। এখন দেখো যদি দিক বিবেচনা করো, দেখো একবার এইদিকে, একবার এইদিকে, তো একবার নিচ দিকে, আবার নিচ দিকে, উপর দিকে, দিক কি পরিবর্তন হয়েছে, হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অল্টারনেটিং কারেন্ট। কি বলতে পারি বলতো, অল্টারনেটিং কারেন্ট। এবার আসো ভাইয়া ডিরেক্ট কারেন্ট, এবার কি বলবো আমরা, ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্টের জাস্ট উল্টাটা হবে। ডিরেক্ট কারেন্টের সঙ্গে আমরা কি বলবো, যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, কি বলবো, সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো বলতো, ডিরেক্ট কারেন্ট। এখন দেখো, ডিরেক্ট কারেন্টের যদি রেক্সিওটা দেখি, এদিক দিয়ে দিব আমরা সময়, এদিক দিয়ে দেবো কারেন্টের মান। তাহলে এখন কি হবে দেখো তো, তাহলে এই যে ডিরেক্ট কারেন্টের যে তোমার, ধরো এই যদি লেখচিত্র দেই, দেখো তো এখন ভাইয়া বলো, কি বলছি আমরা, কারেন্টের মান আর দিক দুইটা বিবেচনা থাকবে। ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে কি, মান আর দিক পরিবর্তন হবে না। দেখো তো এই দিক দিয়ে যে মান, মান কি পরিবর্তন হয়েছে, অবশ্যই না। দিক বিবেচনা করো, তাহলে কারেন্ট কি একই দিকে যাইতেছে, হ্যাঁ একই দিকে যাইতেছে। তাহলে কি হলো, এটাকে আমরা ডিরেক্ট কারেন্ট বলতে পারি। কেন, মান ও দিক একই দিকে আসছে। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আর একবার টোটালটা আমি রিপিট করবো, করার পর আমরা নেক্সট টপিকে যাবো। টোটালটা তাহলে কি, প্রথমটা হচ্ছে বিদ্যুৎ, পরেরটা হচ্ছে কারেন্ট। বিদ্যুৎ কি, ইলেকট্রনের প্রবাহকেই বলা হয় বিদ্যুৎ। পরীক্ষায় যদি ভাইয়া আসে যে বিদ্যুৎ কি, শুধু ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ, এইটুকু দিলে তোমার মার্ক পাবা না। কি লিখতে হবে, লিখবা যে ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে, এটা তো দিবাই, তারপর দিবা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি যা বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়ে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। তারপর হচ্ছে কারেন্ট, কারেন্টের সঙ্গে এটা দিলেই এনাফ, যে ইলেকট্রনের প্রবাহের হারকে, ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলা হয়। বিদ্যুৎ হচ্ছে ভাইয়া দুই প্রকার, একটা চলমান বিদ্যুৎ আর একটা কি বলতো, স্থির বিদ্যুৎ। চলমান বিদ্যুৎ কি, যে বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হয় সেই স্থানে না থেকে কোনো পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা কি বলবো আমরা, চলমান বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুৎ কি, জাস্ট উল্টা, যে বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হয় সেই স্থানেই থেকে যায়, এটা কি বলবো আমরা, স্থির বিদ্যুৎ বলবো। চলমান বিদ্যুৎ ভাইয়া দুই প্রকার, একটা হলো অল্টারনেটিং কারেন্ট, একটা ডিরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্টটা কি, যে কারেন্টের মান অধিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এই সংজ্ঞা দেওয়ার পর অবশ্যই তুমি এই চিত্রটা দিবা ভাইয়া, বুঝছো? মান অধিক সময়ের সাথে পরিবর্তন হলে এটা কি বলবো আমরা, অল্টারনেটিং কারেন্ট। আর ডিরেক্ট কারেন্টটা কি, যে কারেন্টের মান অধিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, তাকে কি বলবো আমরা, ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট তুমি যখন লিখবা, লেখার পরে এই চিত্রটা দিবা, তাহলে তোমার জানা। এবার দেখো ভাই, এবার আমরা কি, প্রথম টপিকটা আমাদের শেষ, কারেন্ট বিদ্যুৎ পুরা শ্রেণী বিভাগ আমাদের শেষ। এবার আমরা যে বিষয়টা দেখবো, দ্বিতীয় টপিক আর কি, এটা হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফলসমূহ। তোমার এটা আসবে সংক্ষিপ্ত প্রশ্নে, সংক্ষিপ্ত প্রশ্নে তোমাকে বলবে যে বিদ্যুৎ প্রয়োগের ফলসমূহ লেখো। তখন তুমি লিখবা, লিখবা যে নিচে বিদ্যুৎ প্রয়োগের ফলসমূহ দেওয়া হলো, তাহলে লিখবা প্রথমটা হচ্ছে কি, তাপীয় ফল। প্রথমটা হচ্ছে কি বলতো, তাপীয় ফল, তাপীয় ফল। এখন তাপীয় ফলের একটু ব্যাখ্যা লেখা লাগবে, একদম সহজ, আমি নিজের ভাষায় বলতেছি, তুমি পরীক্ষায় সেম এভাবেই লিখবা। তাহলে তাপীয় ফলটা কি, সাপোজ আগে বাস্তবতা বুঝো, ধরো যে বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে আমাদের এখানে বিদ্যুৎটা আসছে, আসার ফলে কি হয় জানো, এটা আমরা বুঝতে পারি না, বাট এটাই হয় যে হচ্ছে ওই যে তারের মধ্যে বিদ্যুৎ আসছে না, এই তারটা কি হবে, উত্তপ্ত হবে। তারটা কি হবে বলতো, উত্তপ্ত হবে। তাহলে এখানে তুমি যা লিখবা, যে কোনো একটি পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে উক্ত পদার্থের মধ্যে তাপের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি বলতো ভাইয়া, তাপের সৃষ্টি হয়। উক্ত পদার্থের মধ্যে তাপের সৃষ্টি হয়। এখন দেখো ভাইয়া, একটা বিষয় বোঝার আছে, তুমি দিছো বলতো কি শক্তি বলতো, বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তিটা কিসে রূপান্তর হলো বলতো ভাইয়া, একটু হলেও তাপ শক্তিতে রূপান্তরিত হলো। তোমার দিছো বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তিটা কিসে রূপান্তরিত হয়েছে, তাপ শক্তিতে। তো তুমি লিখবা যে কোনো একটি পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় উক্ত পদার্থটি উত্তপ্ত হয় বা উক্ত পদার্থের মধ্যে তাপের সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কি হবে বলতো, তোমার এই বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে, এর ফলে কিছু শক্তির অপচয় ঘটে। কি লিখবা, এর ফলে কিছু শক্তির অপচয় ঘটে। এখন ভাই আমি বললাম
তুমি হয়তো ভাবতেছো ভাইয়া শুধু বলে দিতেছেন বাট লিখতেছেন না, লিখলে ভাই ভিডিওটা আরো লং হবে, তোমার কষ্ট। এই জন্য তোমার জন্য আমি জাস্ট সাজেশন, আমি লিখছি, শিট লিখছি, এই শিট তুমি কালেক্ট করবো ভাইয়া, তাহলেই এনা। আর শিট লাগবে কি লাগবে না অবশ্যই কমেন্টে জানাবো, তাহলেই এনা। তাহলে এখন দেখো, তাপীয় ফল আমরা এভাবেই লিখবো। তারপর দ্বিতীয় যে টপিকটা আসবে, এটা বলতো ভাইয়া কি, চৌম্বকীয় ফল। কি বলতো? চৌম্বকীয় ফল। এখন দেখো ভাইয়া সেম কথা এটাও। তো চৌম্বকীয় ফলটা কিভাবে লিখবা? যে লিখবা যে কোনো একটি পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় উক্ত পদার্থের চতুর্দিকে, কি বলতো, এটা ধরো যদি তোমার ওই তার বা পদার্থটা হয়, এই চতুর্দিকে, এর মধ্যে না কিন্তু এর চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো ঘটনা কি ঘটবে? দিশো কিন্তু বিদ্যুৎ শক্তি, কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় কি হলো, এই বিদ্যুৎ শক্তিটা কিছু রূপান্তরিত হচ্ছে বলতো ভাইয়া, চৌম্বক শক্তিতে। চৌম্বক শক্তিতে তুমি দিছো বিদ্যুৎ শক্তি, বাট এখান থেকে উৎপন্ন হয়েছে কি বলতো, চৌম্বক শক্তি। তাহলে বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়, এর ফলে কিছু শক্তির অপচয় ঘটে। এখানে আবার তুমি ভুল বুঝো না যে ভাইয়া ওই যে চৌম্বকীয় ফল মানে আপনি বললেন যে বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তি রূপান্তরিত হয়, তাহলে পুরোটাই মনে হয়েছে। না ভাইয়া, পুরোটাই না, শুধুমাত্র কিছু পরিমাণ শক্তি, এই বিদ্যুৎ শক্তি কিছু পরিমাণ চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়, এই জন্য কিন্তু একটু হলেও শক্তির অপচয় ঘটে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে দেখো চৌম্বকীয় ফল কি লিখবা তুমি? কোন একটি পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় উক্ত পদার্থের চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়, এর ফলে কিছু শক্তির অপচয় ঘটে। এরপরে আসো ভাইয়া তৃতীয় টপিক। তৃতীয় টপিকের নাম হচ্ছে কি বলতো, রাসায়নিক ফল। রাসায়নিক ফল। এখন দেখো, রাসায়নিক ফলটা একটু আমি সহজ করে দেই, বইয়ে যে ওই চিহ্ন বাদ দাও। এখন তো তোমাকে একটু বিষয় জাস্ট করি। ধরো যে তোমার কেমিস্ট্রিতে এটা ছিল 19-এর, সোডিয়াম ক্লোরাইড একটা লবণের দ্রবণ ছিল, এখানে বিক্রিয়া করছিলা, এখান থেকে কি হয়েছিল, সোডিয়াম প্লাস সৃষ্টি হয়, ক্লোরিন মাইনাস সৃষ্টি হয়, পরে বিদ্যুৎ প্রবাহিত হয়। এইটা একটু এখানে লাগবে আর কি। রাসায়নিক ফলটা আমি কি বলবো, লিখবা এইভাবেই, কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে, কি বলছি বলতো, কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিদ্যুৎ প্রবাহিত করানো হলে উক্ত পদার্থটি বিশ্লেষিত হয়। বিশ্লেষিত হওয়া মানে কি জানো? এইখানে যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ আছে না, এই যৌগটা ভাঙা জাস্ট একবার সোডিয়াম প্লাস হবে, একবার ক্লোরিন মাইনাস হবে, এটাই ভাই বিশ্লেষণ, যে ভাঙবে এটা হচ্ছে বিশ্লেষণ। তাহলে কি বলবো আমরা, কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিদ্যুৎ প্রবাহিত করানো হলে উক্ত পদার্থটি বিশ্লেষিত হবে। তাহলে কি হবে, তোমার বিশ্লেষিত হওয়ার ফলে কি হবে, এই যে বিশ্লেষণটা হইলো, এই বিশ্লেষণটাকে কি বলে জানো? তড়িৎ বিশ্লেষণ বলে। কি বলে? তড়িৎ বিশ্লেষণ। তাহলে তুমি লিখবা, কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিদ্যুৎ প্রবাহিত করানো হলে উক্ত পদার্থটি বিশ্লেষিত হয়। বিশ্লেষিত হওয়ার ফলে এই যে বিশ্লেষণটা হইলো, এই বিশ্লেষণকে কি বলে বলতো, তড়িৎ বিশ্লেষণ বলা হয়। এখন দেখো ভাইয়া, তুমি দিচ্ছ কি বলতো, বিদ্যুৎ শক্তি, আর এইদিকে ঘটনা কি করতেছে, রাসায়নিক শক্তি হইতেছে। তাহলে লিখবা, এর ফলে কি হয়, এক্ষেত্রে বিদ্যুৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তিতে বলতো এবার? রাসায়নিক শক্তিতে। রাসায়নিক শক্তিতে। তাহলে বিদ্যুৎ শক্তিতে রাসায়নিক শক্তিতে কিছু পরিমাণ রূপান্তরিত হয়। এখন তবে পুরো কনসেপ্ট আমি আরেকবার রিপিট করতেছি, তুমি জাস্ট মনোযোগ দিয়ে শুনো, পরে লেখার চেষ্টা তো তোমার শিটে পাবাই। দেখো, বিদ্যুৎ প্রয়োগের ফলসমূহ। প্রথমটা কি বলতো ভাইয়া? তাপীয় ফল। কি লিখবে ব্যাখ্যা? কোন একটি পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে উক্ত পদার্থের মধ্যে তাপের সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফার্স্ট কনসেপ্ট। এর ফলে কিছু শক্তির অপচয় ঘটবে। তারপর কি চৌম্বকীয় ফল। চৌম্বকীয় ফলটা কিভাবে লিখবা? কোন একটি পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় উক্ত পদার্থের চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি কি ঘটবে ভাই বলতো, চৌম্বক শক্তিতে রূপান্তরিত হবে, এর ফলে কিছু শক্তির অপচয় ঘটে। তৃতীয় ভাইয়া কি বলতো, রাসায়নিক ফল। রাসায়নিক ফল কিভাবে লিখবা তুমি? যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে বিদ্যুৎ প্রবাহিত করানো হলে উক্ত পদার্থটি বিশ্লেষিত হয়, এই বিশ্লেষণকে কি বলবো আমরা? তড়িৎ বিশ্লেষণ। এই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, তোমার বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। এই হচ্ছে ভাই এই যে এই প্রশ্নের মেইন কনসেপ্ট। এটা আসবে কিসে বলতো? সংক্ষিপ্ত প্রশ্ন। কিসে আসবে? সংক্ষিপ্ত প্রশ্ন। যদিও আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটু বিস্তারিত বললাম, কারণ ভাই দেখো, আমার একটাই টার্গেট, যাতে তোমাদের বেসিকটা স্ট্রং হয়। যদি তোমার বেসিক এখন যদি স্ট্রং করতে না পারো, পরে সার্কিট 1, সার্কিট 2, ডিসি মেশিন, আরো ভাই অনেক জটিল জটিল টপিক আছে, যেগুলোতে গিয়ে তুমি কিছুই বুঝবে না। এই জন্য ভাই, যদিও ভিডিওর দৈর্ঘ্য একটু বেশি হবে, তারপর কষ্ট করে যদি তুমি দেখো আর যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, আশা করি ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। এই জন্য ভাই, এখন জাস্ট বেসিকটা বুঝো ভাই, পরে যখন যে কঠিন কঠিন পড়াশোনা তুমি নিজেই করতে পারবা, জাস্ট বেসিক যদি ক্লিয়ার থাকে। একটা বিল্ডিং এর ভাই নিচটা যদি ঠিক না থাকে, উপরে তুমি যত করো, একদম সব শেষ হয়ে যাবে এক সময়।
এই জন্য ভাই তোমাকে নিচ থেকে, যেহেতু ফার্স্ট সেমিস্টার তুমি, তোমার বেসিক থেকেই পড়াইতেছি। অন্য অন্য জায়গায় তুমি এইটা জাস্ট তোমার 2 মিনিটেও পড়া সম্ভব ভাই। আমি নিজেও 2 মিনিটে পড়াইতে পারতাম, বাট বেশি সময় ধরে বারবার রিপিট করে কেন পড়াইলাম, যাতে তোমার বেসিকটা স্ট্রং হয়। মূলত এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন দেখো ভাই, তাহলে প্রথম কনসেপ্ট আমাদের শেষ, এইগুলো আমাদের কি দ্বিতীয় কনসেপ্ট। এখন আমরা কি দেখবো, তৃতীয় কনসেপ্ট। তৃতীয় কনসেপ্টের সময় এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। এখানে দেখো একটা মজার ঘটনা হচ্ছে, তুমি যখন কেমিস্ট্রিতে পড়ছিলা 19-এর, কমপক্ষে কয়টা মৌল নিয়ে কাজ করছো জানো? কমপক্ষে 30টা মৌল বা কেউ কেউ 20টা মৌল অবশ্যই মুখস্থ করাই লাগছে 19-এ। এখন দেখো এখানে একটু প্লাস পয়েন্ট, যেটা খুশি হওয়ার বিষয়, যে তোমাকে 20টা বা 30টা মৌল নিয়ে কাজ করা লাগবে না, বা এই মৌল পড়া লাগবে না। এইসব ঝামেলা না গিয়ে শুধুমাত্র 2টা মৌল পড়ো। কয়টা বলো তো? 2টা। শুধুমাত্র যদি 2টা মৌলই তুমি পড়ো, তাহলেই তোমার এই যে বেসিক ইলেকট্রিসিটি বই ক্লিয়ার। বুঝতে পারছো? তাহলে 2টা মৌল কি কি বলতো? এক নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম। কি বলতো? অ্যালুমিনিয়াম। আর এটা হচ্ছে কপার বা তামা। কপার বা কি বলা হয়, এটাকে কপারও বলা হয়, তামাও বলা হয় আর কি। তাহলে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর একটা কি কপার বা তামা। এর মধ্যে আমি তোমাদের কোনটা করাবো? এই অ্যালুমিনিয়ামটা এই ক্লাসে আমি সলভ করে দেই। আর কপারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই হোমওয়ার্কটা করার পর ছবি তুলে কমেন্টে দিবা। আর যদি শীট নেও তাহলে তো আরো সুবিধা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম এই ক্লাসে করাইলাম, আর শীটের মধ্যে কপারটা করাই দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো ভাই, আমরা এখন কি করব, এই যে অ্যালুমিনিয়াম যে পরমাণুটা আছে, এই পরমাণুটার আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস। এটা ভাই রচনামূলক প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবারই আসছে আর কি। তাহলে এখন দেখো, আমরা দেখবো যে অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো ভাইয়া, প্রশ্নে কিভাবে বলবে, বলবে অ্যালুমিনিয়াম পরমাণু গঠন প্রণালী ব্যাখ্যা করো, বা অ্যালুমিনিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। রচনামূলক প্রশ্ন আর কি বেশিরভাগ আসে, বাট মাঝে মাঝে সংক্ষিপ্তেতেও আসতে পারে। কি আসতে পারে বলতো? সংক্ষিপ্ত আসলে কিভাবে লিখবা, আর রচনামূলক আসলে কিভাবে লিখবা আমি পরে বলতেছি, বাট আগে রচনামূলক দিনই পড়ো। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা তুমি। এখন যে মানে যে সিস্টেমে যাওয়া লাগবে, আমি এই সিস্টেমে লেখা দিতেছি, তাই তুমি লেখাও নিতে পারো, অথবা সিঁড়ি তো দেওয়াই আছে। তাহলে দেখো, প্রথমে লিখতে হবে তোমাকে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা। কি লিখবে বলতো? অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা। তাহলে বলো তো ভাইয়া, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? অবশ্যই জানো তুমি এটা, অবশ্যই এটা হবে কত? 13। তারপর লেখো ভাইয়া, অ্যালুমিনিয়াম এর, এখন দেখো তো পারমাণবিক সংখ্যা কাকে বলে, যদি তোমাকে সংজ্ঞা আমি জিজ্ঞেস করি, তাহলে উত্তর কি লিখবে বলতো? যে কোন একটি পদার্থের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। কারণ কি, যেটা প্রোটন সংখ্যা থাকে, এই প্রোটন সংখ্যা হচ্ছে কি বলতো? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এবার দেখবো যে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা অবশ্যই তুমি জানো যে প্রোটন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যাও তা। তাহলে লেখো প্রোটন সংখ্যা কত? তাহলে 13। কেন? পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সবসময় সমান হবে। তারপর তৃতীয় নাম্বার লেখো অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা লিখতে গেলে ভাইয়া আমাদের আরেকটা বিষয় কথা বলা লাগবে, সেটা হচ্ছে দেখো, এই যে আমরা অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন বিন্যাস দেখতেছি, এটা কিন্তু আমরা অ্যালুমিনিয়াম যে ইলেকট্রন ত্যাগ করলো, গ্রহণ করলো, বা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, এইরকম অবস্থায় না ভাইয়া। এটা কোন অবস্থায় করতেছি আমরা? একদম স্বাভাবিক অবস্থা, একদম সিম্পল অবস্থায় আমরা এটা করতেছি। স্বাভাবিক অবস্থায় কি, কোন একটা মৌলের স্বাভাবিক অবস্থায় যতটি ইলেকট্রন থাকবে, মানে যতটি প্রোটন থাকবে, ঠিক ততটি কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কি লিখবো এখন? অ্যালুমিনিয়াম ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থা যেহেতু, তাহলে প্রোটন ইলেকট্রন সংখ্যা কি থাকবে? সমান। এই জন্য আমরা ইলেকট্রন সংখ্যা কত দিলাম ভাইয়া বলতো? 13। এরপর দেখো ভাইয়া, যে অ্যালুমিনিয়ামের আমরা কি লিখবো? ভর সংখ্যা। কি লিখবো বলতো? ভর সংখ্যা। তাহলে এখন দেখো, তাহলে ভর সংখ্যা এটা ভাই মুখস্থ ছাড়া উপায় নাই, বাট একটা টেকনিক আছে, আমি তোমাকে শিখাই দিই। কিছু কিছু ব্যতিক্রম আছে, বাট টেকনিকটা হলো কি, যে তুমি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা গুণন 2 দিবা, দেওয়ার পর +1 করবা। সরি, এখানে পারমাণবিক সংখ্যা তো দিবাই, বাট এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে আর কি হবে? বিজোড় সংখ্যা। এটা কি বলতো? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে কি করবা? একে 2 দ্বারা তুমি গুণ করবা, করার পর কি করবা? 1 যোগ করলে এরা কি কি পাবা তুমি বলতো? ভর সংখ্যা পাবা। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে ধরো 13 কি বিজোড় সংখ্যা, তাহলে 13 গুণন 2 +1 কত হবে বলতো? 13 2 26 +1। এই ভর সংখ্যা কত বলতো ভাইয়া? 27। ভর সংখ্যা কত? 27। তাহলে আমরা এখানে বসাবো ভর সংখ্যা কত? 27। তাহলে আমরা এই পর্যন্ত পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং ভর সংখ্যা বসালাম। আর একটা জাস্ট বাকি আছে, সেটা আমরা কি লিখবো? অ্যালুমিনিয়াম এর নিউট্রন সংখ্যা। কি বলতো ভাইয়া? নিউট্রন সংখ্যা। অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা। এখন দেখো ভাইয়া, নিউটন সংখ্যার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, নিউটন সংখ্যা সমান সমান লেখা যায় যে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। কি লেখা যায় বলতো? ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। এখন দেখো ভাইয়া, তাহলে তোমার ভর সংখ্যা এখানে কত বলতো? ভর সংখ্যা হচ্ছে 27।
বিয়োগ পারমাণবিক সংখ্যা কত বলতো 13, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত 14। তাহলে এই যে তোমার অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা কত বলতো 14। এই পর্যন্ত আমরা যা যা লিখছি পরীক্ষায় তুমি সেম এভাবেই লিখবে ভাইয়া। এই সকল স্টেপগুলা আমি আরেকবার রিপিট করি। প্রথমে লিখবা কি পারমাণবিক সংখ্যা, পরে কি লিখছি আমরা প্রোটন সংখ্যা, তারপর কি ইলেকট্রন সংখ্যা, পরে লিখলাম ভর সংখ্যা, এটা মুখস্থ রাখা লাগবে। আর নিউটন সংখ্যা সমান সমান কি জানি ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 27 পারমাণবিক সংখ্যা 13 বিয়োগ করলে কত আসবে ভাইয়া বলতো 14। তাহলে এই পর্যন্ত আমরা এই কনসেপ্টটা মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের যদি প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস বা অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী ব্যাখ্যা করো, তাহলে আমরা ফার্স্ট স্টেপ এভাবেই লিখবো। এরপর আসো ভাইয়া সেকেন্ড স্টেপ, যেহেতু আমার এখানে জায়গা নেই এর জন্য আমি এটা কি মুছাই দিলাম। তাহলে এখন আসো ভাইয়া সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কি লিখবো আমরা এখন কক্ষপথে দেখবো যে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে এটা। এখন দেখো ভাইয়া এইটা জানার আগে তোমার এসএসসি তে অবশ্যই তুমি পড়ছো যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কক্ষপথে যে ইলেকট্রন থাকবে এক একটা কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত বলতো, অবশ্যই 2n²। যারা যারা বলতে পারছো ধন্যবাদ। তাহলে কি বলতো 2n² সংখ্যক, প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন কয়টা করে থাকবে ভাইয়া 2n² সংখ্যক। এই সূত্র অনুযায়ী আমরা এখন দেখবো যে অ্যালুমিনিয়ামের কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। এখন আসো ভাইয়া যে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে, অ্যালুমিনিয়াম এর প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি সূত্র আমরা জানি বলতো 2n²। কি সূত্র জানি 2n² সূত্র, এটা আমরা জানি। তাহলে এখন দেখো 2 ইন্টু n এর মান কত এখানে বলতো, যেহেতু প্রথম কক্ষপথ কি বলছি আমি প্রথম কক্ষপথ n এর মান 1, তাহলে এখানে কয়টি হবে বলতো ভাইয়া 2টি। এ পর্যন্ত বুঝছো, অবশ্যই বুঝছো। এরপর দেখো যে অ্যালুমিনিয়াম এর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সূত্র আমরা কি জানি সেম 2n², এটা আমরা জানি। 2 ইন্টু n এর মানে এবার কত বলতো ভাইয়া 2, কেন যেহেতু দ্বিতীয় কক্ষপথ বসাও কয়টা হবে বলতো 8টি। এই পর্যন্ত দেখো ভাইয়া আমরা যে দুইটা কক্ষপথে ইলেকট্রন বসাইলাম, প্রথমটাতে ধরেছে 2টা, দ্বিতীয়তে কয়টা বলতো 8টা, 8 আর 2 কয়টা হয়েছে বলতো 10টা, আর বাকি আছে কয়টা 3টা। এই 3টা তাহলে কোন কক্ষপথে যাবে বলতো তৃতীয় কক্ষপথে। তাহলে লেখো অ্যালুমিনিয়াম এর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এখন দেখো ভাই এখানে 2n² তুমি চাইলে দিতে পারো, বাট না দেওয়াটাই বেটার, যেহেতু তোমার ইলেকট্রন সংখ্যাই নাই আর এতগুলা। টোটাল ইলেকট্রন কয়টা বলতো তোমার 13টা, কয়টা 13টা, তাহলে 13 বসাও বিয়োগ এ পর্যন্ত তুমি কয়টা দিছো বলতো, প্রথম কক্ষপথে দিছো 2টা, আর দ্বিতীয় কক্ষপথে কয়টা দিছো 8টা, 8 আর 2 10, 10-এর থেকে 13 বাদ দিলে কত হবে 3টি। তাহলে তোমার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি ধরলো বলতো 3টি। তাহলে এটা আমরা কি দেখলাম ভাইয়া যে অ্যালুমিনিয়ামের প্রত্যেকটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম কক্ষপথে পেলাম 2টা, দ্বিতীয় কক্ষপথে পেলাম আমরা 8টা, আর তৃতীয় কক্ষপথে কয়টা পেলাম 3টা। তাহলে এই পর্যন্ত দিলাম। তাহলে প্রথম স্টেপ কি, প্রথমে পারমাণবিক সংখ্যা লিখবা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তারপর পারমাণবিক ভর মানে বা ভর সংখ্যা আর কি, তারপর এইসব দেওয়ার পর এটা ফার্স্ট স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ এখানেই লিখবা কি যে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এইগুলো আমাদের দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় প্যারা আর কি। এবার দেখো এই দুইটা স্টেপ দেখার পর আমরা তৃতীয় স্টেপ লিখবো যে কি এই যে আমাদের প্রশ্নে বলছিল যে এর গঠন প্রণালী ব্যাখ্যা করো বা ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। আমরা তো শক্তি স্তর দ্বারা দেখাইলাম যে কোন শক্তি স্তর কতটি, শুধু এইটুকু দেখালেই হবে না ভাইয়া, যেহেতু রচনামূলক প্রশ্ন। আমরা আর একটা টপিক অ্যাড করবো, সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাবো। কি অঙ্কন করে, ডায়াগ্রামটা আমরা অঙ্কন করে দেখাবো। এখানে দেখো ভাই তাহলে আমরা ডায়াগ্রাম অঙ্কন করি। এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, এখানে তুমি লিখে দিবা যে অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম। কি লিখবে বলতো, অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম। তাহলে দেখো ভাইয়া এখন তাহলে আমরা কি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম অঙ্কন করবো। তাহলে অঙ্কন করো। প্রথমে অ্যালুমিনিয়াম আমরা মৌলিক সংখ্যাটা লিখলাম, ওর প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে বলতো 2টা, আমরা বের করছি 2টা দিলাম। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে বলতো ভাইয়া 8টা, কয়টা 8টা, কেন আমরা এইভাবে বের করলাম। তাহলে 8টা দাও, 1 2 3 4 5 6 7 8। এই ইলেকট্রন দেওয়ার সময় একটা বিষয় জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে ইলেকট্রন সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। কিভাবে জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য আমরা এখানে জোড়ায় জোড়ায় দিলাম। তারপর আসলে তৃতীয় কক্ষপথ। এখন দেখো ভাইয়া তৃতীয় কক্ষপথ, এইটা হচ্ছে কি তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথে আমরা ইলেকট্রন কয়টা বেশি বলতো ভাইয়া 3টা, তাহলে আমরা কয়টা দিব ইলেকট্রন 3টা। তাহলে ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে 2টা দিলাম, আর একটা এখানে 3টা। তাহলে এই হলো আমাদের অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম। তাহলে ভাইয়া এখন শুরুতে কি দিবা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা যেভাবে আমি লিখে দিলাম এটা দিবা। দ্বিতীয় কি কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা দেখাই দিবা। তৃতীয় হচ্ছে ডায়াগ্রামটা দিবা। তুমি যদি এইটুক যেভাবে দিছি এইভাবে যদি লিখতে পারো 100% ভাই তোমার 1 মার্কও সারে কাটার ক্ষমতা নাই। আর বাকিটা
এখানে আরো সুন্দর করে আমি শিটে নিজের হাতে লিখছি ভাইয়া। তুমি যদি শিট কারেক্ট করো তাহলে বিষয়টা বুঝতে পারবো। এই গেল কি ভাইয়া আমার এই অধ্যায়ের পরবর্তী কনসেপ্ট, মানে চতুর্থ কনসেপ্ট আর কি, যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস। এই অধ্যায়ে দুইটা রচনামূলক আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কপার, একটা যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা শিটে দেওয়া আছে। আর দ্বিতীয়টা লেস ইম্পর্টেন্ট, এটা কি দুইটার মধ্যে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস, এটা আমি তোমাদের ক্লাসেই সলভ করে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট কপার একটা আমার শিটে দেওয়া আছে। এইগুলো আমাদের দ্বিতীয় কনসেপ্ট। এখন দেখো ভাইয়া, আমরা তাহলে টোটাল একটা রচনামূলক শেষ করলাম, একটা রাঙ্গিকে তুমি আমরা কয়টা হবে, দুইটা রচনামূলক হবে। এবার আসো তৃতীয় কনসেপ্ট, এক অধ্যায়ই কিন্তু পড়তেছি ভাই বোন, আবার 3 অধ্যায় চলে গেছি এক অধ্যায়, কিন্তু যেহেতু আমরা বেসিক ভাই পুরা বেসিক সহ পড়তেছি এই জন্যই ভিডিওটা লং হইতেছে। তুমি দেখো ভাইয়া, এই এক অধ্যায়ে কয়েকটা সংজ্ঞা আছে যেগুলো শুধু এখানেই না ভাইয়া, সারা জীবন চাকরির ভাইবা পর্যন্ত এই সংজ্ঞাগুলো তোমাকে অবশ্যই লাগবে। এখন দেখো ভাইয়া, আমরা এই সংজ্ঞাগুলো দেখবো। এখন এই সংজ্ঞাগুলো একটা একটা করে, আমরা টোটাল 9টা টপিক আছে, 9টা টপিক আমরা এক এক করে ক্লিয়ার করবো। তাহলে আমি জাস্ট বইটা দিতেছি ভাইয়া, শীটের মধ্যে সুন্দর করে লেখা আছে সংজ্ঞাগুলো, তুমি এখান থেকে কালেক্ট করতে পারবো, সমস্যা নেই। এখন দেখো ভাইয়া, প্রথমে কি বলবো আমরা, কারেন্টের সময় কিসের সঙ্গে বলতো, কারেন্ট কাকে বলে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম, কে কে বলতে পারবা যে কারেন্ট কাকে বলে। প্রথমে কি বলছিলাম, যে কোন একটা পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে। পরীক্ষা যদি আসে কারেন্ট কাকে বলে, কি লিখবা, কোন একটি পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে। এখানে একটু কথা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে, দিকটা উল্লেখ করলে মোটামুটি ভালোই হবে আর কি। তাহলে কারেন্টের সঙ্গে তুমি কি লিখবা, যে কোনো নির্দিষ্ট দিকে কোনো পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে। এই কারেন্টকে হয়ে প্রকাশ করা হবে আই দ্বারা, কি দ্বারা বলতো, আই দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, একক কি, অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই গেল মোটামুটি কারেন্টের বিষয়। এরপর আসো ভাইয়া ভোল্টেজের বিষয়। তাহলে ভোল্টেজটা কাকে বলে। এখন দেখো, সাপোজ ভোল্টেজ বুঝাইতে গেলে কি বলবো, ধরো যে একটা ফুটবল যে আছে, তুমি ফুটবলটাকে যতক্ষণ লাথি মারবা না, ফুটবলটা কিন্তু দূরে যাবে না। এই যে তুমি লাথি মারে যে ফুটবলটাকে সারাইলা, এই যে তুমি লাথিটা দিলা, লাথিটাকে আমরা ভোল্টেজ বলতে পারি। কিভাবে, এখন দেখো, আমরা কি বললাম, ইলেকট্রনের প্রবাহী হচ্ছে কি বলতো ভাইয়া, বিদ্যুৎ। ইলেকট্রনের প্রবাহ কি, বিদ্যুৎ। তাহলে ইলেকট্রন যে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, এটা কি এমনিতেই যাবে, কখনোই এমনিতে না, এটা অবশ্যই চাপ দরকার আছে ভাইয়া। চাপের ফলে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তুমি বলকে লাথি না দিলে যেমন অন্য স্থানে যাবে না, ঠিক ইলেকট্রনকেও যদি চাপ না দাও, অন্য স্থানে কখনোই যাবে না। এই যে যে জিনিসটা ইলেকট্রনকে চাপ দেয়, এটাই হচ্ছে ভাইয়া কি, ভোল্টেজ। বুঝছো, তাহলে বৈদ্যুতিক চাপ, বৈদ্যুতিক চাপটাকে কি বলতে পারি, ভোল্টেজ। ভোল্টেজ কাকে বলে, বৈদ্যুতিক চাপকেই ভোল্টেজ বলা হয়। তারপর আসো ভাইয়া বিদ্যুৎ বিভব। বিদ্যুৎ বিভবটা কি বলতো ভাইয়া, এই একটা ধরো যে তোমার ব্যাটারি আছে, একটা ধরো 5 ভোল্টের সাপোজ একটা ব্যাটারি আছে। তোমার ব্যাটারি এখন যে তুমি একটা লাইটে দিলা, সাপোজ কি করছো, একটা লাইটে লাগাই দিছো, এই যে লাইটটা যে তোমার জ্বলবে, এই যে ব্যাটারি যে লাইটটা জ্বালাইলো, এর একটা ক্ষমতা আছে না, এই লাইটটা যে জ্বালাইবো, এই যে জ্বালানোর যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয় বিদ্যুৎ বিভব। কোনো চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলবো বলতো ভাইয়া, বিদ্যুৎ বিভব। কোনো চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে, বিদ্যুৎ বিভব বলা হয়। এবার আসো ভাইয়া কি বিভব পার্থক্য। এখন দেখো, তুমি এখানে একটা 5 ভোল্টের ব্যাটারি নিছো, ভালো কথা, বাট আরেকজন একটা 3 ভোল্টের ব্যাটারি নিচ্ছে। কত ভোল্টের বলতো ভাইয়া, 3 ভোল্টের। এই যে দুইটা ব্যাটারির মধ্যে পার্থক্য কত ভোল্ট আছে বলতো, এটা 3 ভোল্ট, একটা 5 ভোল্ট, কত ভোল্ট, 2 ভোল্ট, মাঝখানে পার্থক্য আছে। এই যে দুইটা চার্জিত বস্তু নিব আমরা, এই দুইটা চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য ভাইয়া, এটাকে কি বলবো আমরা বলতো, বিভব পার্থক্য। যে দুইটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা কি বলতে পারি, বিভব পার্থক্য। এবার আসো ভাইয়া, রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্সে কি বলো ভাইয়া, যে ধরো আমরা একটা সহজ ভাষায় তোমাকে বোঝাই, এটা একটা তার, এখান থেকে এদিকে ইলেকট্রন যাইতেছে বা বিদ্যুৎ যাইতেছে আর কি। এখন দেখো, এই যে যে বিদ্যুৎ যে গেল একদিক থেকে অন্য স্থানে, যে ইলেকট্রন গুলো গেল বা বিদ্যুৎ প্রবাহিত হলো, এই বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় বিদ্যুৎ একটা বাধার সম্মুখীন হয়। কিসের সম্মুখীন বলতো ভাইয়া, বাধার সম্মুখীন হয়। এই যে যে বাধার, যে বৈশিষ্ট্যের কারণে এই বাধার সম্মুখীন হয়, এটাকে কি বলে, রেজিস্ট্যান্স বলে। সহজ ভাষায় যদি বলতে চাও, মানে পরীক্ষা যদি আসে, কিভাবে লিখবা, যে কোনো একটি পরিবাহী পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় ওই পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি বলতো ভাইয়া, বাধার সৃষ্টি হয়। এই বৈশিষ্ট্য বা ধর্মকে আমরা কি বলবো বলতো, রেজিস্ট্যান্স। আমি হয়তো বুঝতেছি না যে তুমি এইসব বুঝতেছো কিনা ভাইয়া। এখন দেখো, এই টপিকগুলো একটু, মানে 9টা টপিক তো টোটাল, আর এক ক্লাসের ভিতরে আমি বলতেছি, যদি সম্ভব হইতো এক এক করে ধরে ধরে আমি আরো লং ভাবে বোঝাইতাম, কিন্তু ভাইয়া দেখো ক্লাসের লেন্থ আরো বাইরে যেতেছে, তোমাদের আরো বেশি সময় নেই, সামনেই পরীক্ষা। এই জন্য আমি একটু দ্রুত বলতেছি, কষ্ট করে দ্রুতই ভাইয়া পড়ো। তাহলে দেখো ভাইয়া, আমরা এই পর্যন্ত কি পড়ছি বলতো, রেজিস্ট্যান্স পড়ছি। এবার আমরা কি দেখবো বলতো ভাইয়া, অ্যাম্পিয়ার। এবার কি দেখবো, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের ক্ষেত্রে একটা সহজ সিস্টেম বলে দেয়, এটা পড়লে তোমার বাকিগুলো সহজ হবে, যদি এগুলো কঠিন। তাহলে দেখো, কারেন্টের ক্ষেত্রে আমরা একটা সূত্র মুখস্থ থাকলে পরবর্তী আরো বিস্তারিত করবো, যে আই ইকুয়াল কিউ বাই টি। বলতো কি, আই ইকুয়াল কিউ বাই টি, এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত পড়বো। এখন দেখো আই দ্বারা এখানে কি বোঝায়,
আই দ্বারা বলতো কি বোঝাবে? আই দ্বারা বোঝাবে কারেন্ট। কি বোঝাবে? কারেন্ট। কিউ দ্বারা কি বোঝাবে বলতো ভাইয়া? চার্জ। কিউ দ্বারা চার্জ। আর টি দ্বারা কি বোঝাবে তোমাকে এখানে? টি দ্বারা বোঝাবে সময়। এখন দেখো ভাইয়া, আমরা কিসের সংখ্যা পড়বো তো? অ্যাম্পিয়ারের সংখ্যা। তাহলে অ্যাম্পিয়ারের সংখ্যায় আই ইকুয়াল কিউ বাই টি, এটা হলো আমার সূত্র। এখন দেখো আই দ্বারা কি? কারেন্ট। কারেন্ট কি? অ্যাম্পিয়ার। এখানে কিউ দ্বারা চার্জ বোঝায়, চার্জের কি বলতো? কুলম্ব। আর তোমার টি দ্বারা কি বোঝায়? সময়। সময়ের কি বলতো? সেকেন্ড। এখন দেখো ভাইয়া, আমরা কিসের সংখ্যা পড়তেছি? অ্যাম্পিয়ারের সংখ্যা। এই কারেন্টের যে একক, এইটার সংখ্যা পড়তেছি। দেখো কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সংখ্যা দিতে অবশ্যই দুইটা বিষয়ের লোক মানে উপস্থিত থাকতে হবে। একটা তোমার কুলম্ব কথাটা, আর একটা কি? সময় কথাটা। কুলম্ব এবং সময় বা চার্জ বা সময়, এই কথাটা উল্লেখ থাকতে হবে। এখন দেখো অ্যাম্পিয়ার সংখ্যা কি বলবা? কোনো একটি পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ড সময় ধরে, কি বলবা? 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ড সময় ধরে প্রবাহিত হয়, তাহলে উক্ত সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? 1 অ্যাম্পিয়ার অথবা অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞাও তা, অ্যাম্পিয়ারের সংজ্ঞাও তা। এরপর আসো ভাইয়া, কুলম্ব। কুলম্ব কাকে বলে? এবার দেখো সেম, তাহলে তুমি প্রথমে অ্যাম্পিয়ারের সংজ্ঞা এই দুটো উল্লেখ করে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিলা। এবার কিসের সংজ্ঞা বলতো? কুলম্বের সংজ্ঞা দিবা। তাহলে কি কি উল্লেখ থাকতে হবে? অবশ্যই তোমার এবার অ্যাম্পিয়ার কথাটা আর সময় কথাটা উল্লেখ থাকবে। এই কুলম্বের সংজ্ঞা বলো যে কোনো একটি পদার্থের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ড সময় ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে উক্ত সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে আমরা কি বলবো? 1 কুলম্ব বলবো। এরপর আসো ভাইয়া, ভোল্ট। 1 কুলম্ব চার্জ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে যদি 1 জুল কাজ সম্পূর্ণ হয়। কত জুল বলতো? 1 জুল কাজ সম্পূর্ণ হয়, তাহলে একেই আমরা কি বলবো? ভোল্ট বলবো বা 1 ভোল্ট বলবো। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে 1 কুলম্ব চার্জ স্থানান্তরিত করতে যদি 1 জুল কাজ সম্পূর্ণ হয়, তাহলে একেই আমরা কি বলবো? 1 ভোল্ট বা ভোল্ট বলতে পারি। এরপর আসো ভাইয়া কি? ওহম। একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট বলতো? 1 ভোল্ট হবে, এবং এর মধ্য দিয়ে যদি তোমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। কত এম্পিয়ার বলতো ভাইয়া? 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 1 ভোল্ট, এবং কারেন্ট কত এম্পিয়ার হবে? 1 এম্পিয়ার। এই দুটো হলো শর্ত। দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এর মধ্যে দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই সময় প্রবাহিত হওয়ার সময় যে পরিমাণ বাধার সম্মুখীন হবে, কিসের সম্মুখীন? যে পরিমাণ বাধার সম্মুখীন হবে, একেই বলবো আমরা 1 ওহম। এগুলো অনেক দ্রুত বললাম ভাইয়া, টোটাল 9টা আর কি সংজ্ঞা। এগুলো মনে রাখাও জটিল। এই জন্য মেইন যেটা তুমি করতে পারো, দুইটা অপশন আছে তোমার হাতে। এক হইলো ভিডিওটা তুমি অফ করে কইরা যেভাবে সংজ্ঞা বলছে এইভাবে তুমি লিখতে পারো। আর দ্বিতীয় অপশন হইতেছে ভাই, এটা মোটামুটি বেটারই হবে। আমার শিটে দেওয়া আছে, শিটটা তুমি কালেক্ট করতে পারলেই শিট দেখে দেখে হো হো লিখতেও পারবা। চাইলে আবার শিটটা তুমি কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে আইনা নিজের কাছে রাখে এটা দেখে পড়তেও পারবা। তাহলে মূলত আজকে আমরা ভাইয়া কি পড়লাম? এক অধ্যায় থেকে একদম A to Z ভাইয়া, A to Z। মোটামুটি একটা টপিক আমরা বাদ রাখি নাই ভাইয়া। তুমি যদি আগ্রহী থাকো অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তী অধ্যায়গুলোর ক্লাসের জন্য। আর যদি শীটের ব্যাপারে জানতে চাও এটা অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখো তোমার হোমওয়ার্ক কিন্তু আমি দিলাম, সেটা কি বলতো? মনে আছে কিনা? কপারের গঠন প্রণালী। কি দিছে বলতো? কপারের গঠন প্রণালী। এটা আমি যেভাবে করাইছি অ্যালুমিনিয়ামটা, এইভাবে তুমি খাতায় লিখবা, দেখে অবশ্যই ছবি তুলা কমেন্ট করবা। আজকের মতো এখানেই শেষ করছি ভাইয়া। আজকে আশা করি ক্লাসটা ভালো লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।